আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান বিএসসি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা করব, তোমরা অলরেডি জানো, তোমাদের সাথে বেশ কয়েকটি আলোচনাও হয়েছে। ইলেকট্রনিক্স 1 এর বিভিন্ন অধ্যায় নিয়ে আমরা কথা বলেছি। 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত তোমাদের বিভিন্ন লেকচার আমি দিয়েছি। আজকে অধ্যায় 7 বিবর্ধকের কম্পাঙ্ক সারা। এই বিবর্ধকের কম্পাঙ্ক সারা নিয়ে আলোচনা করব। লেকচার নাম্বার 12। আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। সবাইকে এই ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। বিবর্ধকের সারা, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যাম্পলিফায়ার। বিবর্ধকের সারা কি জিনিস? বিবর্ধকের সারা হচ্ছে কম্পাঙ্ক। বিবর্ধকের সারা যখন কোনো লেখচিত্রের মাধ্যমে কোনো একটা ফ্রিকোয়েন্সির তার যে অবস্থানটাকে প্রকাশ করা হয় বা প্রদর্শন করা হয় তাকেই কম্পাঙ্ক সারা বলে। আমরা এখানে একটি সংজ্ঞা আকারে দেখি যে কম্পাঙ্ক সারা হচ্ছে একটি বিশেষ লেখচিত্র যার সাহায্যে কোনো বিবর্ধকের সিগন্যাল কম্পাঙ্কের সাপেক্ষে ভোল্টেজ গেইনের পরিবর্তন প্রদর্শন করা হয়। আমরা যেখানে ভোল্টেজ গেইন এফি এবং এদিকে যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখি, তাহলে এই ফ্রিকোয়েন্সির এগেনস্টে ভোল্টেজ গেইনের কতটুকু পরিবর্তন হয়, কি ধরনের পরিবর্তন হয়, যে লেখচিত্রের মাধ্যমে এই পরিবর্তনগুলো দেখানো যায় বা প্রদর্শন করা হয় তাকে ভোল্টেজ কম্পাঙ্কের সারা বলে, বিবর্ধক কম্পাঙ্কের সারা। ভোল্টেজ দেখা যাচ্ছে যে ভোল্টেজ গেইন এবং ফ্রিকোয়েন্সি, এদিকে আমরা লক্ষ্য করছি যে এদিকে ফ্রিকোয়েন্সি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ গেইন। তাহলে আমরা বিবর্ধকের সারা বলতে বুঝি যে ভোল্টেজের গেইনের যে পরিবর্তন, এই ভোল্টেজ গেইনের পরিবর্তন যখন একটি লেখচিত্রের মাধ্যমে দেখানো যায় সেটি হচ্ছে বিবর্ধকের কম্পাঙ্ক সারা। এই আইডিয়াল রিজনসটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আইডিয়াল ফ্রিকোয়েন্সি রেসপন্স। এদিক থেকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে আবার স্লো আকারে নেমে আসছে। তো এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এই ধরনের টিপিক্যাল ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যাম্পলিফায়ার দিয়ে কম্পাঙ্কের সারা প্রকাশ করা হয় একটা বিবর্ধকের। আমরা চলে যাচ্ছি ডেসিবেল পদ্ধতি। এই ডেসিবেল পদ্ধতি হচ্ছে পাওয়ার ও অডিও লেভেল লগারিদমের সাথে সম্পর্কযুক্ত। এই পদ্ধতিটি ডেসিবেল পদ্ধতি পাওয়ার এবং ভোল্টেজের পরিমাণ নির্ণয় করে না, বরং দুটি পাওয়ার বা ভোল্টেজের মধ্যে তুলনা বা পরিবর্তন নির্ণয় করে ডেসিবেল এককে প্রকাশ করা হয়। পাওয়ার লেভেল যদি পি হয় এবং পরিবর্তন যদি পি নট হয়, অর্থাৎ ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার পি নট হয়, তাহলে এই বেলকে সংজ্ঞায়িত লেখা যায় জিপি লগারিদম বেস 10 আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার বেল। এখানে জিপি দেওয়া হলো বেলের মাধ্যমে পাওয়ার গেইন, এফ ভি ইজ ইকাল টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। সাধারণ পাওয়ার গেইনের সমীকরণ। গ্রাম বেলের নাম অনুসারে এককে বেল বলা হয়। সুতরাং আমরা 1 বেল সমান সমান 10 ডেসিবেল বলতে পারি, বা গ্রাম বেলের জিপি ইজ ইকাল টু 10 লগ বেস 10 আউটপুট এবং ইনপুট পাওয়ার বেল। এটা হচ্ছে ডেসিবেল পদ্ধতিতে এই সম্পর্ক। এই জাস্ট একটা এককের নিয়ে এগুলো আলোচনা করা হয়েছে। ডেসিবেল ভোল্টেজ এবং কারেন্ট গেইনের মধ্যে একটা সম্পর্ক আছে। কোনো একটি বিবর্ধক বর্তনীর আউটপুট ও ইনপুট ভোল্টেজের অনুপাতকে সাধারণ ভোল্টেজ গেইন বলে। আমরা জানি এবি ইজ ইকাল টু হচ্ছে
আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। সাধারণ কারেন্ট গেইন AI is equal to output current by input current। সুতরাং ডেসিবেল ভোল্টেজ গেইন GV is equal to 10 log base 10 AP square is equal to 20 log base 10 output voltage by input voltage। সুতরাং GI মানে ইনপুট ওকে 10 log base 10 A square I is equal to 20 log base 10 input current by output current। ডেসিবেল পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য। এই পদ্ধতি পাওয়ার ও ভোল্টেজের পরিমাণ নির্ণয় করে না, বরং দুটি পাওয়ার বা ভোল্টেজের মধ্যে তুলনা করে। অর্থাৎ আমরা এটিকে কিন্তু কোনো ভোল্টেজ বা কারেন্ট পরিমাপে পাওয়ারের পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় না, বরং পাওয়ার এবং ভোল্টেজের মধ্যে কম্পারিজন করার জন্য এই ডেসিবেল পদ্ধতিটা ব্যবহার করা হয়। আমরা এখানে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখবো যে দুটি পাওয়ার বা ভোল্টেজের যে তুলনা, এদের যে কম্পারিজন করা হয়, কম্পেয়ার করা হয়, সেটার জন্য এই ডেসিবেল পদ্ধতিটা ব্যবহার করা হয়। কিন্তু পাওয়ার এবং ভোল্টেজের একক নির্ণয় করার জন্য, পরিমাণ নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয় না। এই একটা নন লিনিয়ার পদ্ধতি, অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট লিনিয়ার পদ্ধতি না, এটা নন লিনিয়ার। দুই অঙ্কের সংখ্যা দ্বারা বড় পাল্লার ক্ষমতায় অনুপাতকে প্রকাশ করে। এ হলো ডেসিবেল পদ্ধতির বৈশিষ্ট্য এবং পাওয়ার এবং ভোল্টেজ গেইনের মধ্যে সম্পর্ক। যদি আমরা এই ডেসিবেল সিস্টেমে দেখি পদ্ধতিতে, একটি বিবর্ধকের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ RMS রুট মিন স্কয়ার মান যথাক্রমে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ হয়, এবং এদের যে রোধ, ইনপুট রোধ I RI এবং আউটপুট রেজিস্ট্যান্স বা রোধ যদি R0 হয়, তাহলে পাওয়ার লেখা যায় ইনপুট পাওয়ার is equal to input voltage square by RI, এবং আউটপুট পাওয়ারের ক্ষেত্রে লেখা যায় V0 square by R0। সুতরাং বিবর্ধকের পাওয়ার গেইন হবে AV is equal to আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার is equal to AV square into RI by R0। এটা হচ্ছে পাওয়ার ও পাওয়ার ভোল্টেজ গেইনের মধ্যে একটি আন্তঃ সম্পর্ক সমীকরণ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, মিলার ইফেক্ট। আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত মিলার ইফেক্ট বা প্রভাবটা কি? মিলার ইফেক্ট এই নামটি জন মিল্টনের নাম থেকে এসেছে। মিলার শব্দটি মিলার উপপাদ্যের সাহায্যে ইনভার্টিং ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারের সমতুল্য সার্কিটের ক্যাপাসিট্যান্স সার্কিটের ইনপুট এবং আউটপুট টার্মিনালের মধ্যে অতিরিক্ত যে প্রতিবন্ধকতা স্থাপন করে সেটা বাড়ানো যেতে পারে। মিলার উপপাদ্যটি বলে যে একটি সার্কিট একটি প্রতিবন্ধকতা বা ইম্পিডেন্স রয়েছে জেড, দুটি নোডের সাথে সংযোগ স্থাপন করে সেখানে ভোল্টেজ V1 ও V2 রয়েছে, যেমন এখানে আমরা V1 এবং V2, আর এখানে ইম্পিডেন্স হচ্ছে জেড। যখন এই প্রতিবন্ধকতা দুটি পৃথক বন্ধক মান দ্বারা প্রতিস্থাপিত হয় এবং অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া বিশ্লেষণের পাশাপাশি ইনপুট ক্যাপাসিট্যান্স বাড়ানোর জন্য একই ইনপুট এবং আউটপুট টার্মিনালের সাথে জড়িত থাকে, এই জাতীয় প্রভাবকে মিলার ইফেক্ট বলে। এই প্রভাবটি কেবল ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারগুলোতে ঘটে, অর্থাৎ এই যে মিলার ইফেক্টটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হবে না, এটা শুধুমাত্র ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এগুলো সংঘটিত হয়। আমরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছি যে গেইন, আউটপুট এবং ইনপুট ভোল্টেজের, এখানে আমরা ইম্পিডেন্স দেখতে পাচ্ছি ইনপুট এবং আউটপুটের এগেইনস্টে। এই সার্কিটগুলো মিলার প্রভাব বা ইফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যান্ড উইথ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ব্যান্ড উইথ। একটি বিবর্ধকের ভোল্টেজ গেইন বনাম কম্পাঙ্ক লেখকে এর কম্পাঙ্ক সারা বলে। আমরা গত এসে দেখেছি প্রথমেই কম্পাঙ্ক সারার সংজ্ঞা। চিত্রে বিবর্ধকের কম্পাঙ্ক সারা এর নিম্ন কাট অফ কম্পাঙ্ক FL এবং উচ্চ কাট অফ কম্পাঙ্ক হলো FH। একটি বিবর্ধকের ব্যান্ডউইথ হলো এই উচ্চ কাট অফ এবং নিম্ন কাট অফ কম্পাঙ্কের পার্থক্যের সমান, যেটা ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি
এখানে হাই ফ্রিকোয়েন্সি কাট অফ থেকে এর যে লো ফ্রিকোয়েন্সি কাট অফের মধ্যে পার্থক্যটা এর বিয়োগফলটা হচ্ছে একটি কম্পাঙ্কের ব্যান্ডউইথ। আমরা যদি এখানে লক্ষ্য করি এই গ্রাফের, তাহলে এদিকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পজিটিভ স্লপ, আস্তে আস্তে এটা বাড়ছে, গ্রাফটা বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম আসছে, এটা স্যাচুরেশন পয়েন্টে চলে আসছে, এটা হাইস্ট লেভেল। আবার এখান থেকে দেখা যায় স্লপ আস্তে আস্তে কমে যাচ্ছে নেগেটিভের দিকে, অর্থাৎ এটা কমে যাচ্ছে, নেগেটিভ স্লপ হচ্ছে। তাহলে এখানে যদি পয়েন্টগুলো আমরা এখান থেকে চিন্তা করি, এই পয়েন্টটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কর্নার আর এইটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কর্নার। এখন এখান থেকে যদি আমরা উপর দিকে বাড়িয়ে দেই, একদিকে বাড়িয়ে দিই, তাহলে এই যে যে অংশটা আমরা পাই এটি হচ্ছে এই মাঝখানে, এখান থেকে এই মাঝখানে এটা হচ্ছে ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ, এবং ম্যাক্সিমাম আউটপুট অফ 0 ডেসিবেলে, অর্থাৎ এই লেভেলে হচ্ছে সবচেয়ে বেশি সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আছে ব্যান্ডউইথটা। এটা হচ্ছে -3 ডিবিএল, আউটপুট গেইন হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি। লগারিদম ব্যবহার করে আমরা এই কাজ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে একটি ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ হচ্ছে তার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সির মাঝখানে যে অংশটা থাকে সেটাই হচ্ছে কোনো একটি অ্যাম্প্লিফায়ারের বা বিবর্ধকের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি এবং নিম্ন কাট অফ ফ্রিকোয়েন্সি এবং উচ্চ কাট অফ ফ্রিকোয়েন্সির যে পার্থক্যটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এখানে আমার আরেকটা চিত্র দিয়ে কিভাবে দেখানো যাচ্ছে, ব্যান্ডউইথটা হচ্ছে ফ্রিকোয়েন্সির, আর এদিকে হচ্ছে ভোল্টেজ গেইন, লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন, হাই ফ্রিকোয়েন্সি, আর মাঝখানে হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি রিজিয়ন। মূলত এটি হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ মাঝখানে এই জিনিসটি হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয় অঞ্চল বা অ্যাক্টিভ রিজিয়ন বলা হয় এই অংশটাকে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। লো ফ্রিকোয়েন্সি রেসপন্স ইন কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার। লো ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা দেখব যে কমন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এর সাধারণ যে বর্তনী সেটা হচ্ছে এই ধরনের একটি বর্তনী যার ভিসিসি সোর্স, ইনপুট সিগন্যাল, ভোল্টেজ এবং R1, R2, RC, RA রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, CO1, CE এবং CC, আউটপুট ভোল্টেজ এবং লোড রেজিস্ট্যান্স RL। বিবর্ধকের নিম্ন কম্পাঙ্কের ক্ষেত্রে কাপলিং ধারক, এখানে দুটি ধারক ব্যবহার করা হয়েছে, একটা হলো CS আর একটা হচ্ছে CS, CC। এই দুটো হচ্ছে কাপলিং রেজিস্ট্যান্স, আর এখানে যে রেজিস্ট্যান্স CE এটা হচ্ছে বাইপাস রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। এর প্রভাবে ভোল্টেজ গেইন AV পর পরে, অর্থাৎ এদের যে প্রভাব, অর্থাৎ এখানে যে তিনটা ক্যাপাসিট্যান্স আছে CS, CC এবং CE, এর মধ্যে কাপলিং হচ্ছে দুটো হচ্ছে কাপলিং ক্যাপাসিট্যান্স, আমরা অলরেডি জানি কাপলিং কি একটু জানি। আর এখানে ভোল্টেজ পর বাইপাস হচ্ছে CE, মাঝে মাঝে এটাকে বাইপাস করে কারেন্ট প্রবাহিত হয়, এই জন্য বলা হয় বাইপাসিং ক্যাপাসিট্যান্স। এদের প্রভাব ভোল্টেজ গেইনের উপর পড়ে। তিনটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এই তিনটা ক্যাপাসিটরের জন্য তিন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আমরা যদি একটা RC বিন্যাস দেখি তাহলে বর্তনী মোট রোধ RS প্লাস RI, অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্স এবং RS রেজিস্ট্যান্স, তাহলে কাট অফ কম্পাঙ্ক হবে FLS ইজিক্যাল টু 1/2 পাই RS প্লাস RI ইন্টু CS। এটা হচ্ছে কাট অফ কম্পাঙ্ক। মধ্যম বা উচ্চ কম্পাঙ্কে ধারকের প্রতিক্রিয়া অতি ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে এটাকে অনেক সময় নেগলেক্ট করা যায় পয়েন্টগুলো। সুতরাং ইনপুট ভোল্টেজ হবে, ইনপুট ভোল্টেজ মিড পয়েন্টের RI VS বাই RI প্লাস RS। সুতরাং কম্পাঙ্ক কাট অফ ফ্রিকোয়েন্সি ইনপুট ভোল্টেজ হবে VI এবং এর মান হচ্ছে 70.7%, অর্থাৎ ইনপুট আউটপুট মানটা হয় ভোল্টেজ আউটপুট ইনপুটের মানের চেয়ে এত গুণ। এরপরে আমরা আসছি যে সিসি এর প্রতিক্রিয়া কি হয়।
যেহেতু কাপলিং ধারকে সাধারণত ট্রানজিস্টর এর আউটপুট এবং লোড এর মধ্যে সংযুক্ত করা হয়, সুতরাং এই কাট অফ কম্পাঙ্ক হয় এক্ষেত্রে FLS is equal to 1/2 R0 plus RL CC। সুতরাং ধারক CS ও ধারক CE এর মান অপেক্ষা করলে কম্পাঙ্ক FLS এর আউটপুট ভোল্টেজ হবে মিড ব্যান্ড মানের, অর্থাৎ 70.7% এর মিড ব্যান্ড। মিড ব্যান্ড মানে আমরা গত যদি দেখি এই যে মাঝখানে যে ব্যান্ডটা থাকে এই ব্যান্ডটা হবে 70.7%। সিই এর প্রতিক্রিয়া হচ্ছে সিই এর ধারণ ক্ষমতা বা ধরন কাট অফ কম্পাঙ্কের হবে FLS is equal to 1/2 RC/RE। এভাবে আমরা লো ফ্রিকোয়েন্সি রেসপন্স এর কমন ইমিটার অ্যাম্পলিফায়ার নির্ণয় করতে পারি। কমন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে লো রেসপন্স কি হবে এর প্রতিক্রিয়া নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমরা বইয়ের হেল্প নিতে পারি, বিশেষ করে পাঠ্য বই যেগুলো আছে সেখান থেকে আমরা এগুলো দেখলে আর একটু আমাদের সহজ হবে বুঝতে। আমরা চলে যাই হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ইন কমন ইমিটার অ্যাম্পলিফায়ারে। এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে দুটো চিত্র ব্যবহার করা হয়েছে। এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, এর সমতুল্য এসি বর্তনী, আর এটা হচ্ছে আমাদের উচ্চ কম্পাঙ্ক সারার ক্ষেত্রে কমন ইমিটার বিবর্ধক। কমন ইমিটার বিবর্ধকের উচ্চ কম্পাঙ্ক সারা ব্যাখ্যা করার জন্য এসি সমতুল্য বর্তনী বিবেচনা করি, অর্থাৎ আমরা এর একটি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট এটাকে বিবেচনা করি। তাহলে উচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে C1, C2 এবং CE কে শর্ট করি। ট্রানজিস্টরের অভ্যন্তরীণ ধারকত্ব CBE, CBC, CCE এর এবং বর্তনী সংযোগ তারের ধারকত্ব ধরে CWI এবং CWO সিগন্যালের সাথে সমান্তরাল যুক্ত করি। অর্থাৎ এগুলোকে যদি আমরা প্যারালাল চিন্তা করি, অর্থাৎ এটার সাথে এটা প্যারালাল আছে, আমাদের যে রেজিস্ট্যান্স গুলো এবং ক্যাপাসিট্যান্স গুলো যদি আমরা একটা প্যারালাল ধরি তাহলে আমরা লিখতে পারি ইনপুট ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু হলো CWI প্লাস CBE প্লাস CMI। ইনপুটের ক্ষেত্রে থেভেনিন রোধ যদি RTH ধরা হয় তাহলে এই রেজিস্ট্যান্স গুলো হবে RS প্যারালাল R1 প্যারালাল R2 প্যারালাল RI। সুতরাং নেটওয়ার্কের কম্পাঙ্ক FHI সমান 1/2 RTHI CI। আউটপুটের ক্ষেত্রে ধারকত্ব হবে আউটপুট CO is equal to omega 0 plus CCE plus CMO। সুতরাং থেভেনিন রোধ TH সমান হচ্ছে RC প্যারালাল RL প্যারালাল R0। আমরা এই যে এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে পাই। আমরা এই বর্তনীর কম্পাঙ্ক পাবো, আউটপুট যে কম্পাঙ্কটা পাবো সেটা হচ্ছে FHO is equal to 1/2 RTHO CO। এটা হচ্ছে এই কাট অফ কম্পাঙ্ক হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ইন কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে আমরা এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আলোচনা করছি এখানে কিছুটা সময়েরও স্বল্পতা রয়েছে, যার জন্য আমাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হয় এবং আমাদের যে লেকচার গুলো শেষ করতে হবে 15টা লেকচারের মধ্যে প্রায় 9টা চ্যাপ্টার আছে। এই জন্য অনেক কিছু আমাদেরকে কিছু অমিট করেও পড়াতে হয়। তোমরা আশা করি এগুলো খেয়াল করে পাঠ্য বই থেকে এই জিনিসগুলো দেখবে, তাহলে তোমার যথেষ্ট হেল্প হবে। আমরা এবার আলোচনা করব ফিল্টার নিয়ে। অলরেডি আমরা ফিল্টার কি জিনিস জানি। ফিল্টার একটা ধরনের বর্তনী, যে ফিল্টার বর্তনী কি করে, সে এসি বা ডিসি এই ধরনের উচ্চ বা নিচু অর্থাৎ হাই এবং লো ফ্রিকোয়েন্সি গুলোকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে আমাদের প্রত্যাশিত ফলাফলটা দিতে পারে। যার জন্য আমরা বিভিন্ন রোধক, আবেশক বা ধারক ব্যবহার করে এই ধরনের ফিল্টার তৈরি করতে পারি, যাতে আমাদের আউটপুটে কোনো নয়েজ না থাকে। অর্থাৎ আমরা যখন কোনো ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করব, তার এগেইনস্টে যখন আমরা কোনো আউটপুট ফলাফল পাবো, সেই আউটপুটটা যেন স্মুথলি পাওয়া যায়, সেই জন্য আমাদের
কিছু ফিল্টার জাতীয় বর্তনী ব্যবহার করা হয়। এই বর্তনীগুলোর সাথে বিভিন্ন ধরনের যে এলিমেন্ট গুলো আছে রিলেভেন্ট, যেমন রোধক, আবেশক, ক্যাপাসিটর, এগুলোকে দিয়ে এগুলো তৈরি করা হয়, ফিল্টার বর্তনী তৈরি করা হয়। ফিল্টার বর্তনী কি আমরা দেখি যে ফিল্টার বর্তনী হলো এমন একটি বর্তনী যা একটি জটিল ইনপুট তরঙ্গ থেকে প্রত্যাশিত কম্পাঙ্ককে নির্বাচন করে এবং অপ্রত্যাশিত কম্পাঙ্ককে অপসারণ করে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আমরা যেই ফলাফলটা দেখতে চাই, ইনপুটে যা দেই এর মাধ্যমে যখন আমরা আউটপুট পাই, সেই আউটপুটটা যেন আমাদের কাঙ্ক্ষিত হয়। কিন্তু এই কাঙ্ক্ষিত কম্পাঙ্ক পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার সৃষ্টি দূর করার জন্য আমরা এই ফিল্টার বর্তনী ব্যবহার করতে পারি। ফিল্টার বর্তনীগুলো গঠন করা হয়, আগে বললাম যে রোধক দিয়ে, আবেশক এবং ধারকের সমন্বয়ে। 4 শ্রেণীর ফিল্টার আছে, তার ভিতরে হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড স্টপ ফিল্টার। হাই পাস ফিল্টার হচ্ছে উঁচু কম্পাঙ্ককে পাস করে এবং নিম্ন কম্পাঙ্ককে বাধা দেয় বা অপসারণ করে। অর্থাৎ এই ক্ষেত্রে এই হাই পাস ফিল্টার বর্তনী দিয়ে হাই ফ্রিকোয়েন্সি যে কম্পাঙ্কগুলো আছে, অর্থাৎ উচ্চ যে কম্পাঙ্কগুলো, এগুলো সে যেতে পারবে, এদেরকে বাধা দেয় না, এদেরকে আটকায় না। কিন্তু নিম্ন কম্পাঙ্ক যেগুলো আছে সেগুলোকে এই হাই পাস ফিল্টার বর্তনী আটকিয়ে দেয়, অপসারণ করে, বা এই ধরনের কম্পাঙ্কগুলোকে আর সামনের দিকে যেতে দেয় না, বাধা সৃষ্টি করে। এই ধরনের বর্তনীকে বলা হয় হাই পাস ফিল্টার বর্তনী। লো পাস হলো নিম্ন কম্পাঙ্ককে পাস করে কিন্তু উচ্চ কম্পাঙ্ককে বাধা দেয় বা অপসারণ করে। অর্থাৎ এই ক্ষেত্রে লো পাস ফিল্টার হলো যে নিম্ন কম্পাঙ্ক যেগুলো আছে সেগুলোকে যেতে দিবে, কিন্তু তার একটা লেভেল, যখন নির্দিষ্ট লেভেলের উপরে যখনই কম্পাঙ্কটা বেড়ে যাবে তখন লো পাস ফিল্টার সেই কম্পাঙ্ক বাধা দেয় বা অপসারণ করে। ফলে আমাদের নির্দিষ্ট যে আমরা কাঙ্ক্ষিত যে নিম্ন কম্পাঙ্ক প্রয়োজন, সেই নির্দিষ্ট কম্পাঙ্কটা পেতে পারি এই লো পাস ফিল্টার ব্যবহার করে। ব্যান্ড পাস ফিল্টার নির্দিষ্ট কম্পাঙ্কে পাস করে কিন্তু অন্যান্য কম্পাঙ্কে বাধা দেয় বা অপসারণ করে। ব্যান্ড পাস হচ্ছে যে আমার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, আমার 10 থেকে 100 এই রেঞ্জের মধ্যে যে ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে পাস করবে, অর্থাৎ সেগুলোকে যেতে দিবে। কিন্তু এর বাইরে 10-এর নিচে কিংবা 100-এর উপরে যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে সেগুলোকে সে বাধা দিবে বা অপসারণ করবে। এরকম নির্দিষ্ট কম্পাঙ্ককে যখন কোনো ফিল্টারের মধ্যে দিয়ে প্রেরণ করা হয় বা পাস করা হয়, তখন যেই ফিল্টার ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যান্ড পাস ফিল্টার। এটা নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য কিন্তু এই ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করা হয় যখন আমার কম্পাঙ্ক নির্দিষ্ট হয়। আমি যদি ধরে নেই যে আমার 10 থেকে 20-এর মধ্যে এই কম্পাঙ্কটা পাস করতে হবে, অর্থাৎ এর দরকার, কিন্তু এর উপরে বা নিচে কোনো কম্পাঙ্কের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা ব্যান্ড পাস ফিল্টারটা ব্যবহার করতে পারি। ব্যান্ড স্টপ ফিল্টার অন্যান্য কম্পাঙ্ককে পাস করে একটি নির্দিষ্ট কম্পাঙ্ককে বাধা দেয় বা অপসারণ করে। অর্থাৎ এই ব্যান্ড স্টপ ফিল্টারটা সাধারণত যে নির্দিষ্ট কোনো কম্পাঙ্ককে বাধা দিবে। আমার নির্দিষ্ট কম্পাঙ্ক হলো 25, দেখা গেল ওই কম্পাঙ্কটা সে দিতে দিচ্ছে না, এত ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কে সে বাধা দিচ্ছে, তো হার্টস আমার 25 হার্টসের যে কম্পাঙ্ক সাথে বাধা দিচ্ছে, কিন্তু বাকি সবগুলোকে সে পাস করবে, অর্থাৎ যেতে দিবে, কোনো বাধার চেষ্টা করবে না। এই ধরনের ফিল্টারকে বলা হয় ব্যান্ড স্টপ ফিল্টার। তাহলে আমরা 4 ধরনের ফিল্টার দেখলাম। হাই লেভেল বা হাই পাস ফিল্টার হচ্ছে উচ্চ কম্পাঙ্কে সে পাস করে, নিম্ন কম্পাঙ্কে সে বাধা দেয়, এই ধরনের বর্তনীকে বলা হয় হাই পাস ফিল্টার বর্তনী। লো পাস ফিল্টার হচ্ছে নিম্ন কম্পাঙ্ককে সে পাস করে, অর্থাৎ যেতে দেয়, কিন্তু উচ্চ কম্পাঙ্ক সে বাধা দেয় বা যেতে দেয় না, এই ধরনের বলা হয় ফিল্টারকে বলা হয় লো পাস। আর ব্যান্ড পাস হচ্ছে নির্দিষ্ট কম্পাঙ্ককে দিতে দিবে, যে রেঞ্জ, একটা রেঞ্জ আমরা যদি দেই এই রেঞ্জের মধ্যে কম্পাঙ্ক সে যেতে দিবে, কিন্তু এর বাইরে, এর উপরে বা নিচে অন্য কোনো কম্পাঙ্ককে সে যেতে দিবে না। এই ধরনের বর্তনীকে বলা হয় বা ফিল্টারকে বলা হয় ব্যান্ড পাস ফিল্টার। আর ব্যান্ড স্টপ হচ্ছে যখন কোনো কম্পাঙ্ককে বাধা দিবে, অর্থাৎ নির্দিষ্ট কম্পাঙ্ককে বাধা দিবে কিন্তু অন্যান্য কম্পাঙ্ক সবাইকে যেতে দিবে, কিন্তু নির্দিষ্ট কোনো কম্পাঙ্ক সে যেতে দিবে না, ফিক্সড করা কোনো কম্পাঙ্ককে যেতে দিবে না, তখন এটাকে বলা হয় ব্যান্ড স্টপ ফিল্টার। আমরা এক্ষেত্রে লো পাস এবং হাই পাস ফিল্টার নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারে। আলোচনা আছে ব্যান্ড পাস বা ফিল্টার এবং ব্যান্ড স্টপ ফিল্টার নিয়ে আলোচনা নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে হাই পাস ফিল্টার নিয়ে, বা আর এখানে হাই পাস ফিল্টার হচ্ছে আরসি হাই পাস ফিল্টার, এটাকে বলা হচ্ছে আরসি হাই পাস ফিল্টার। কেন বলা হচ্ছে?
যে ফিল্টার গুলো সাধারণত ধারক হয় সি এবং রোধক হয় আর, যখন আরসি ফিল্টারের আউটপুট আর এর দুই প্রান্তে থেকে গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় আরসি হাই পাস ফিল্টার। এখানে দেখা যাচ্ছে এটা বর্তনী, যে বর্তনীর এটা হচ্ছে ক্যাপাসিটেন্স সি ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্টার আর, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আউটপুট। যখন এই দুই প্রান্তের এই যে রোধের দুই প্রান্তে একরোজে যখন আমরা আউটপুটটা পাবো তখন এই ধরনের সার্কিটকে বলা হয় আরসি হাই পাস ফিল্টার বা সার্কিট। এক্ষেত্রে যে এটা হয় যে আমাদের যে কার্ভটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এইভাবে প্রথমে পজিটিভের দিকে আস্তে 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 এটা ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে, আর এদিকে হচ্ছে ভোল্টেজ গেইন বাড়তে 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 এক সময় এটা স্থিতি অবস্থা হয়ে যায়। এই যে এখান থেকে এই রিজন চিন্তা করলে এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ, এখানে স্যাচুরেশন চলে আসছে, এরপরে কিন্তু আর এটা বাড়বে না, বাড়ছে না, এরপরে একটা স্টেডি অবস্থায় আছে। এই রিজনটাকে এই পর্যন্ত এখান থেকে বলা হয় এটাকে হাই ফ্রিকোয়েন্সি, যেহেতু সর্বোচ্চ পর্যায়ে আছে কার্ভটা। আর এদিকে হচ্ছে ভোল্টেজ গেইন। এখানে আমরা যদি একটু এর ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখি, এখানে সংক্ষেপে লেখা হয়েছে, তোমরা পাঠ্য বই থেকে এগুলো একটু ভালো করে দেখে নেবে। কম্পাঙ্ক বৃদ্ধি করতে থাকলে ধারকের ধারকত্বজনিত প্রতিক্রিয়া হ্রাস পেয়ে থাকে, অর্থাৎ এখানে এক্স ইজ ইকুয়াল টু 1/ω/c। ফলে বর্তনী বেশি প্রবাহ চলতে চলতে এর জন্য আউটপুট ভোল্টেজও গেইন বৃদ্ধি পায়, যেহেতু বর্তনীতে প্রবাহ বেশি চলছে ফলে আউটপুট ভোল্টেজও বৃদ্ধি পাবে। আর আরসি হাই পাস ফিল্টারের ভোল্টেজ গেইন হলো AP is equal to output voltage by input voltage is equal to AP, লেখা যায় 1/√1 প্লাস ওমেগা স্কোয়ার নট বাই ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা নট is equal to হচ্ছে 1/RC এবং ওমেগা হচ্ছে 2s/f। সুতরাং কাট অফ কম্পাঙ্ক হচ্ছে XC is equal to R। সুতরাং এখান থেকে আমরা মান বসিয়ে FC is equal to 1/2s/r লিখতে পারি। সুতরাং এখান থেকে ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু পাওয়া যায় 0.707। ভোল্টেজ গেইন হচ্ছে 7.7। আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই যে এখানে ভোল্টেজ গেইনটা, এই পয়েন্টটা হচ্ছে 7.70 সর্বোচ্চ পর্যায়ে। সুতরাং কাট অফ কম্পাঙ্ক ভোল্টেজ গেইন হলো 0.707 বা আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ কত 70.7%। আমরা যদি এভাবে বলি পার্সেন্টেজ যদি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ পরিবর্তনটা কি হয়, তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজের প্রায় 70 গুণ। অর্থাৎ এখানে যে আমরা ইনপুট ভোল্টেজকে এমপ্লয় করি তার এগেনস্টে আমরা আউটপুট পাবো প্রায় 70 গুণ পাবো। এইখানে এই কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে হিসাব করে আমরা এই মানগুলো নির্ণয় করতে পারি। আরসি লো পাস ফিল্টার। আরসি ফিল্টার রোধক আর এবং ধারক সি শ্রেণী সমবায়ে গঠিত। যখন আরসি ফিল্টারের আউটপুট সি এর দুই প্রান্ত থেকে গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় আরসি লো পাস ফিল্টার। আমরা আগেরটা ছিল আমাদের আরসি হাই পাস ফিল্টার, এক্ষেত্রে ছিল রোধের এগেনস্টে, অর্থাৎ রোধের দুই প্রান্ত থেকে আমরা আউটপুটটা নির্ণয় করতাম। আর এখানে হচ্ছে ক্যাপাসিটেন্সে বা ক্যাপাসিটরের দুই প্রান্ত থেকে আউটপুটটাকে ক্যালকুলেট করা হচ্ছে বা আউটপুট পাওয়া যাচ্ছে। এটা এখানে হচ্ছে রেজিস্টার, ইনপুট, ক্যাপাসিটর। আরসি লো পাস ফিল্টারের কম্পাঙ্ক এফ বৃদ্ধির সাথে সাথে এর ধারকজনিত প্রতিক্রিয়া x is equal to 1/ω/c হ্রাস পেতে থাকে, ফলে আউটপুট ভোল্টেজ V0 হ্রাস পেতে থাকে। এটি কার্যকারিতা কিভাবে হয় সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। কম্পাঙ্ক বৃদ্ধি করতে করতে অতি উচ্চ কম্পাঙ্কের দিকে যেতে থাকলে বর্তনীটির আউটপুট প্রায় শর্ট হয়ে যায়, অর্থাৎ তখন এটা শর্ট ভোল্টেজ সার্কিটে পরিণত হয়ে যায়। এই কারণে আউটপুট ভোল্টেজ হ্রাস পেয়ে শূন্য হয়ে যায়, এই মানের দিকে যেতে থাকে। কাজে কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বর্তনী ভোল্টেজ গেইন হ্রাস পেতে থাকে। কাট অফ কম্পাঙ্কের সংখ্যা অনুসারে XC is equal to 1/ω/c is equal to 1/2s/pi FC = R। সুতরাং এখানে FC লেখা যায় 1/2
টুয়াইস পাই RC। এই কাট অফ কম্পাঙ্কে ভোল্টেজ গেইন হচ্ছে AB ইকুয়াল টু 1/√1 প্লাস ওমেগা স্কয়ার বাই ওমেগা নট স্কয়ার। এখানে ওমেগা নট হচ্ছে 1/RC এবং ওমেগা হচ্ছে টুয়াইস পাই এর। সুতরাং AP ইকুয়াল টু 0.707। এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ প্রায় 70 গুণ। তাহলে এখানেও সেই ভোল্টেজ গেইন DB ইকুয়াল দেখা যাচ্ছে। এক্ষেত্রে এখান থেকে স্লোপ নেগেটিভ দিকে আস্তে আস্তে কমে গিয়েছে। স্টপ ব্যান্ড এখানে ফ্রিকোয়েন্সি দেখানো হচ্ছে FC। এই স্লোপের মাধ্যমে একটি RC লো পাসের তার যে লেখচিত্র দেখানো হচ্ছে। এখানে ফ্রিকোয়েন্সি FC, প্রথমটির ক্ষেত্রে দ্বিতীয়টির ক্ষেত্রে এটি, প্রথমটির ক্ষেত্রে এটি। স্লোপ এটা হচ্ছে নেগেটিভ দিকে আস্তে আস্তে যাচ্ছে। আর এখান থেকে এটা হচ্ছে পাস ব্যান্ড, অর্থাৎ এই ব্যান্ডটাকে সে পাস করে দিচ্ছে লো পাসের ক্ষেত্রে। এই জন্য এটাকে বলা হচ্ছে লো পাস ফিল্টার, RC লো পাস ফিল্টার। এই তথ্যগুলো আমরা প্রিয় ছাত্রছাত্রীদের বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে আমাদের তথ্য উপাত্তগুলো সংগ্রহ করতে পারি। আজকে এই পর্যন্তই। তোমাদেরকে পরবর্তী সেশনে, পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।